করলে সঙ্গে সঙ্গে ওনার তৈরি চিকিৎসালয় নিয়ে যেতে হবে। দেরি করলে বিপদ হবে। ও ঘোচক মশাই, আমরা সব পাড়ায় পাড়ায় পাক খেয়ে বেড়াই, আমরাই তো সবাইকে বলবো। শোনো শোনো শোনো, নবদ্বীপের বুড়ো বুড়ি ছোঁড়াছুড়ি ভালো করে শোনো। সত্যি ভাই, আমাদের মহারাজের সব দিকে নজর। কত বড় রাজা, তবু একেবারে মাটির মানুষ। সত্যি পুটি, কত বড় রাজা কিন্তু কাউকে ভয় দেখায় না। শুনলাম নদিয়ার রেঁদাচোর ধরা পড়ার পর থেকে ওকে খালি কাতুকুতু দেওয়া হয়েছিল। লোকটা হাসতে হাসতে দম বন্ধ হওয়ার জো। আর আমাদের নেড়িমুদিকে ওজন কম দেবার জন্য কি শাস্তি দিল ভাবো। কি শাস্তি গো চিমটি? হুম, 57টা বড় বড় বাতাসা খাওয়ালো। নো জল, নট কিচ্ছু। এসব তো আমাদের রাজা মশাইকেই মানায়। আসলে এসব গোপাল দাদুর বুদ্ধি। ঠিক বলেছিস। তা সে কি রে, সকাল বেলায় সবাই একেবারে বাড়িতে হাজির। হ্যাঁ, কি ব্যাপার ন্যাপলা? গোপাল দাদু, আজ সকালেই রাজামশাই ঢেড়াদার ঢেড়া পিটিয়েছে। কারোর অসুখ করলে সময় নষ্ট না করে চিকিৎসালয়ে নিয়ে যেতে হবে। এই জন্য সপ্তদ্বীপে অত বাচ্চা কদিনে মরে গেল। কি দুঃখ। ওই ঢেড়া দেবার বুদ্ধি তার মাথায় এলো গোপাল দাদু? নিশ্চয়ই তোমার। না রে বাপু না, আমি হলাম গিয়ে গোপাল ভা। এ বুদ্ধি আমার আসে নাকি বল? হ্যাঁ, তাহলে রাজামশাইয়ের বুদ্ধি? হুম, রাজা মশাইয়েরও না। তাহলে কার বুদ্ধি? এই হলো আমাদের রাজবৈদ্য মহাশয়ের, বুঝলি? কত বড় কবিরাজ তিনি, তার চিকিৎসার গুণে মৃত্যুও হেরে যায়। ভাগ্যিস ওর মতো লোককে ঠিক মতো রাজবৈদ্য নির্বাচন করা হয়েছিল। ইলেভেলের লোক তো আর কম আসেনি। কি করে নির্বাচন করা হলো গোপাল দাদু? সে এক ব্যাপার, বুঝলি? মস্ত ব্যাপার, শুনি নাকি? শুরু করো গোপাল দাদু। শোন তাহলে, সে বছর খুব গরম পড়েছিল, প্রাণ একেবারে হাই যাকে বলে। ঘরে ঘরে অসুখ। এই সময়ে রাজামশাইয়ের চিকিৎসালয়ের যে বড় কবিরাজ, তিনি চলে গেলেন কাশীতে। যা বাবা, সে তো মহা বিপদের কথা, ভাববার কথা। সে আর বলতে, সবচেয়ে ভাবনা হলো রাজামশাইয়ের। প্রজাদের শরীরের কথা ভেবে ভেবে রাজামশাইয়ের ঘুম নেই একেবারে। রাজসভায় পাইচারি করে বেড়াচ্ছেন, সভা পণ্ড। না, গোপাল! আগে মহারাজ, আপনার মুখ চোখ একেবারে শুকিয়ে গেছে মহারাজ। আপনার এত চিন্তা কিসের বলুন তো? হ্যাঁ, ওই সূর্যকে মেঘে ঢাকলে যেমন সব কিছু অন্ধকার, তেমনি আজ আমাদেরও সেই অবস্থা মহারাজ। তুমি তো ভারী পচা খেদা ভাঁড় হে গোপাল। রাজবৈদ্য কাশী গেছে, দেখেছো কি চিকিৎসার হাল? ভেবে ভেবে কেষ্টচন্দ্র জেগে সারা রাত, অসুখেতে লোকে কাত, চিকিৎসার একই অধঃপাত। দেখো কাণ্ড, এই কথা তুমি কি এই কথা বলছো গোপাল? অসুখ নামে কুমির এসেছে রাজ্যে, কেটে লম্বা খাল। আরে আপনি থামুন দেখি রাজকবি। দিন রাত্রি তো তেল দিচ্ছেন রাজামশাইকে। কিন্তু বিপদ তো এসে হাজির গোপাল। কবিরাজ পাওয়া শক্ত হবে না গোপাল, কিন্তু উপযুক্ত রাজবৈদ্য নির্বাচন করব কিভাবে? তার হাতেই তো সব ভার দিতে হবে। সে তো কম কথা নয়। সত্যি কি যে হবে, রাজবৈদ্য নেই ভাবলেই পেটটা কেমন গুড়ুগুড়ু করছে মহারাজ। বড় ভয়ঙ্কর ব্যাপার। কি করে ঠিক রাজবৈদ্য নির্বাচন করব সেই চিন্তাই এখন করছি। রাজামশাই, যদি অভয় দেন
তাহলে সবচেয়ে গুণী রাজবৈদ্যকে আমি নির্বাচন করে দেব। তুমি হ্যাঁ ভাঁড় করবে রাজবৈদ্য নির্বাচন, হ্যাঁ? রাজপণ্ডিত শুনুন শুনুন কি বলে গোপাল শুনুন। কিম অদ্ভুতং, বামুন হয়ে চাঁদ ধরতে চায়। বামুনং চন্দ্রং ধরিষ্যতি। অদ্ভুতং অদ্ভুতং। কালে কালে কতই হবে, পিঠে পুলির ল্যাজ বেরোবে, বেড়ালের সিংহ যাবে, সিংহ মশাই ঘাস যে খাবে। শুনুন মহারাজ, শুনুন শুনুন, যদি আমি ঠিক ঠিক রাজবৈদ্য বেছে দিতে না পারি, তাহলে আমার এক গালে চুন আর এক গালে কালি মাখিয়ে উল্টো কাঁধায় চড়িয়ে কৃষ্ণনগরে ঘোরাবেন, ঠিক আছে? বেশ বেশ, গোপালের কথায় আমরা রাজি। বলো গোপাল, এবার কি করতে হবে? মহারাজ, ওই মন্ত্রী মশাইকে বলুন দেয়ালে দেয়ালে আপনার ঘোষণা সেঁটে দিতে। আগামী মঙ্গলবার মানে 7 দিন পরে আপনি এ রাজ্যে বৈদ্যদের ডাকুন, আমি ঠিক লোক বেছে দেব মহারাজ। বেশ, আগামী মঙ্গলবার 7 দিন পর। মন্ত্রী, মহারাজ, করো ঘোষণা, রাজবৈদ্য চাই। যে আজ্ঞে রাজামশাই। তারপর কি হলো গোপাল দাদু? হ্যাঁ, কি হলো? হ্যাঁ, কি আবার হবে? নবদ্বীপ জুড়ে দেয়ালে দেয়ালে সাঁটা হলো রাজবৈদ্য চাই। পরের মঙ্গলবার হই হই কাণ্ড, সবাই চায় রাজবৈদ্য হতে। ময়রা নাপিত নারকোল পাড়িয়ে তারাও সব ছুটলো রাজবৈদ্য হতে। একেবারে 3000 বৈদ্য, বুঝলি? 3000! মহারাজ কৃষ্ণচন্দ্র তো গুণী মানুষ, তিনি 3000 জনের থেকে 3 জনকে বেছে দিলেন। ওদের মধ্যে থেকে বেছে দিতে হবে রাজবৈদ্যকে। 3000 বৈদ্য এসেছিলেন, বেশিরভাগই রদ্দি। অথচ বলছে আমরা সব বদ্যি। আরে চুপ করো না বাপু, রাজামশাইকে বলতে দাও না ভায়া। আমি 3000-এর মধ্যে 3 জনকে বেছেছি। এইবার তোমাকে আসল বাছা বাছতে হবে, আর ঠিক মতো না হলে এই গালে মাখিবে চুন, ওই গালে কালি, গাধায় চড়িয়া ভাঁড় খাবে গালা গালি। হ্যাঁ, আমি তৈরি আছি কবি মশাই। আপনি কাকে কাকে বেছেছেন মহারাজ? মন্ত্রী মশাই, ডাকুন ওদের, এটা আপনার কর্ম। প্রথম বৈদ্য এসেছেন সেই সুদূর কিষ্কিন্ধা থেকে, নাম শ্রী শ্রীল আয়ু আচার্য দন্তলাবণ্য মহার্ণব। কোথায় কোথায়? আসুন আসুন মহার্ণব মশাই, এগিয়ে আসুন এগিয়ে আসুন। দ্বিতীয় বৈদ্য? দ্বিতীয় বৈদ্য এসেছেন অলকাপুর থেকে, ওনার নাম হলো মম নাম পিণ্ডাইকরণ কবিরাজন পুঙ্গবং চরক শাস্ত্রী। দেখো কাণ্ড, এত বড় বড় নাম মনে রাখা ভয়ানক শক্ত বুদ্ধি মশাই। আমি ওনাকে বলবো আচার্য মশাই, আর আপনাকে বলবো শাস্ত্রী মশাই। মন্ত্রী মশাই, এবার তৃতীয় কবিরাজকে ডাকুন। তৃতীয় কবিরাজের নামটা বড় ছোট, শাস্ত্রী নয়, আচার্য নয়, নবদ্বীপের লোক, খুব বয়স হয়েছে। ওর নাম হলো, আমাকে লোকে বলে বুড়ো কবিরাজ। কি কি রোগের চিকিৎসা করেছেন একবার বলে দিন। বলতে গেলে আমি কোনো রোগেরই চিকিৎসা করি না, একদম আকার। অথচ আমায় যদি বলতে বলেন, এক নিঃশ্বাসে ৭৩,০০০ রোগ বলে যাব। হ্যাঁ, ওলাউটো, পেঁজরা, খোস, কাশি, সর্দি গর্মি, তরকা, কম্প, ঝম্প, শ্বেত সার, কত হলো? কে এমন মূর্খ আছে যে গুনবে ভারমশাই? ও যদি ৭৩,০০০ রোগের নাম বলে, আমি বলবো ৮৩ লাখ। সব বড় বড় রোগ, সর্দি কাশির মতো নাতি নাতনি রোগ নয়। শুনুন তাহলে, যক্ষা, রক্তাম্বু, অস্থিবাস, বেগুন চোরা, দাপট কাঁটা,
তে আটকা, মরা মাছ, হাঁস পোকা। থামো থামো থামো, ও এ তো কানের পোকা, নাড়িয়ে ছেড়ে দেবে। শুধু কানে কেন মহারাজ, কানে, বগলে, নখে সর্বত্রই পোকা নড়বে, তবে আমার নাম শাস্ত্রী। গোপাল, আর বিলম্ব করলে দেশত্যাগী হব বলে দিলাম। বেশ বেশ মহারাজ, আমি শুরু করি। আচার্য মশাই। আচার্য মশাই, এগিয়ে আসুন, এগিয়ে আসুন। না 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 না, আসতে হবে না, আসতে হবে না। বলছিলাম কি, ওই কৃষ্ণনগরের দেওয়ালে দেওয়ালে লেখা হলো রাজবৈদ্য চাই। আপনি বিদেশের লোক, কি করে খবর পেলেন? সে পেতেই পারে গোপাল, মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজবৈদ্য বলে কথা, কম ব্যাপার নয়, বুঝেছো? বুঝেছি, সে যাকে। কবিরাজ মশাইগণ, সভাসদগণ, আপনারা সবাই জানেন আমাদের শাস্ত্রে একটা কথা আছে, শতং মারি ভবেত বৈদ্য। যে কবিরাজ যত বেশি মারতে পারবে সে তত বড় বৈদ্য। নিন আচার্য মশাই, আপনি বলুন কজন মরেছে এ পর্যন্ত? কি করে হুট করে বলি? বলুন বলুন, ওই দু চারটে কম বেশি হলে সেটা কিছু হবে না। তা ধরেন মোট রোগী দেখেছি ৩,৮০৬ জন গতকাল পর্যন্ত। হাততালি হাততালি হাততালি। এবার বলুন আচার্য মশাই, তাদের মধ্যে মেরেছেন কজনকে? মানে কজন মরেছে আর কি। একেবারে ২৫০০। যমরাজের ঘরে পাঠিয়ে আমি কবিরাজ। আরে দূর দূর, নাবালক, দুগ্ধপোষ্য, ২৫০০ মেরেই একেবারে হনুমানের মতো লাফাচ্ছে দেখো। হ্যাঁ, এই কবিরাজি না করে রাজসভায় নাচুক মহারাজ। হ্যাঁ, এই রোজই ২.৫ পো আদা নিম পাতার সঙ্গে বেটে খাওয়া উচিত। আপনি কতজন রোগী দেখেছেন শাস্ত্রী মশাই? ১৫০০ হবে, কি বলো? আমি দেখেছি ১৮,৭৭১ জন, মরেছে ১৮,৩০০। লোকে আমার দেশে আমার ছবি রেখে চরণামৃত খায়, বুঝেছেন? বুঝলেন তো? একবার দুজন সৈনিক দৌড়াতে দৌড়াতে এসে থামলো, খবর এনেছে ওরা। তা আমি শক্তি বাড়াবার জন্য একটু শরবত দিলাম। ওরা খেলো? খেলো, ফুলে গেল, পটাং করে ফেটে মরে গেল। এ কি, আপনি কোথায় যাচ্ছেন? আরে পাকড়ো পাকড়ো। আপনি কোথায় পালাচ্ছেন দাদু মশাই? আমাকে ছেড়ে দিন মশাই, আমি এদের মতো অত গুণী নই। সে কি, রোগী দেখেননি আপনি? দেখেছি মশাই, কিন্তু বড় কম। কেন কম কেন? আমি যে রোগ হতেই দিই না। আমার গুরু আমায় শিখিয়েছেন, রোগের কারণগুলো নষ্ট করে দিলে রোগই হবে না। আমি যে তাই করি। কত রোগী এতদিন দেখেছেন কবিরাজ মশাই? সারা জীবনে আমি দেখেছি ১০০০ খানেক রোগী, আর মরেছে মাত্র ৩০ জন। তাতেই আমার লজ্জা করে। তাই বলছিলাম আমায় ছেড়ে দিন, আমি এদের মতো এত বড় কবিরাজ নই। আমি বড় তুচ্ছ, এখানে এসে খুব ভুল করেছি। কিন্তু কবিরাজ মশাই, এখানে না এলে আপনি আরো ভুল করতেন যে। কারণ মহারাজ কৃষ্ণচন্দ্র আপনার মতন রাজবৈদ্যকেই খুঁজছেন। যে কবিরাজ রোগের কারণগুলো নষ্ট করে দেন তিনিই যে শ্রেষ্ঠ। যে কবিরাজ রোগীর মৃত্যু হলে দুঃখ পায়, লজ্জা পায়, তিনিই তো শ্রেষ্ঠ। মহারাজ, এই আমার শ্রেষ্ঠ কবিরাজ। নির্বাচন শেষ মহারাজ।
সাবাস গোপাল, সাবাস। তোমার রাজবৈদ্য নির্বাচন এই দেশের সর্বশ্রেষ্ঠ শিক্ষা। তুমি শুধু হাসির রাজা গোপাল ভাঁড় নও, তুমি এই বাংলার অলংকার। সত্যি গোপাল দাদু ঠিক বলেছিলেন রাজবৈদ্য। রোগের চিকিৎসার চেয়ে বড় হলো রোগ হতে না দেওয়া। তাই সামান্য রোগ হলে চিকিৎসালয়ে আসতে বলে ঢেড়াদার ঘুরে বেড়াচ্ছে। এমন রাজবৈদ্যকে তুমি বলেই নির্বাচন করতে পেরেছো। রাজামশাই ঠিকই বলেছেন, তুমি শুধু হাসির রাজা নও, তুমি জ্ঞানের রাজা গোপাল ভাঁড়। ভোতা হলো মন, ব্যাটারে বুদ্ধি না থাক, ও ব্যাটার বুদ্ধি না থাক, মাথায় গোবর পোড়া আছে বিলক্ষণ। মন্ত্রী ব্যাটার ভোতা মুখ আজ ভোতা হলো মন। মন্ত্রী ব্যাটার ভোতা মুখ আজ ভোতা হলো। ওই তো গোপাল দাদু এসে গেছে। ও পারা যায় না বাপু, সবে রাজ দরবার থেকে ফিরলাম, একটু বিশ্রাম নিতে দে না বাবা। দেখো গুলটে দাদা, আমি পাহাড়ে উঠেছি। এই বদমাশ, নাম, নেমে আয়, নেমে আয় বলছি। এই দেখো, এই তোকে পাহাড় থেকে নামিয়ে দিল। তোদের জ্বালায় বিশ্রাম নেওয়ার হবে না দেখছি। ওসব বিশ্রাম বিশ্রাম তুমি পরে নিও দাদু, এখন শুধু গল্প। আবার গল্প? ওরে বাবা, অত গল্প পাই কোথায় বল দেখিনি? হ্যাঁ, ওসব শুনছি না, বলতেই হবে। ও বলতেই হবে, ঠিক আছে, বলতেই যখন হবে তখন বলি। শোন, হ্যাঁ মন দিয়ে শোন। হ্যাঁ, একদিন মন্ত্রী মশাই রাজা কৃষ্ণচন্দ্রকে বললেন, রাজামশাই, যাত্রাপালার সব আয়োজন শেষ। তা বেশ, তা বেশ। কিসের যেন হচ্ছে পালা এইবারে উৎসবে? আগে এবার কৃষ্ণ রাধার মানভঞ্জন হবে। ঢেড়া তবে দিন পিটিয়ে যাত্রাপালার জন্য সে কাজটাও অনেক আগেই হয়েছে সম্পূর্ণ। বাবা 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 বাবা, সাধু সাধু। আসুন এবার তবে। হ্যাঁ মহারাজ, আসরেতেই আবার দেখা হবে। একটা ব্যাপার, মহারাজের পড়লো নজর নাকি? কোন ব্যাপারে মন্ত্রী মশাই? খুলেই বলুন তা কি। যাত্রা শুনে ভেরো গোপাল কেমন আছে বিভোর? তা দেখেছি, কিন্তু পালা শেষ করতে হয়ে যাবে কি ভোর? ভোর না হলেও রাজামশাই একটু দেরি হবে। ঘুম পেয়েছে আপনি দেখুন, এলাম আমি তবে। পালাটা মন্দ হলো না, কিন্তু কিন্তু এই মাঝরাতে গিয়ে গিন্নির কাঁচা ঘুমটা ভাঙাই কেমন করে? হ্যাঁ, না থাক, আজ বরং বরং রাজার অতিথি নিবাসেই শুয়ে পড়ি। হ্যাঁ, এবার বরং বাড়ি যাই, ওখানে গিয়ে আরেক প্রস্ত ঘুম লাগালেই শরীরটা একেবারে চাঙা হয়ে যাবে। কি হে গোপাল, এত প্রাতে?
হলোটা কি আজ? কারণটা যাত্রার, হে মহারাজ, পালা শেষে কাল রাতে যাইনি তো বাড়ি, অতিথি নিবাসে ছিলাম। কারণটা তারই। বেশ বেশ, ঠিক আছে, এসো বেলা হলে। তাই হবে মহারাজ, যাই তবে চলে। আহা হোঁচটকে গেলেন পড়ে, লাগলো মহারাজ? আর কখনো হয়নি এমন, কি যে হলো আজ! প্রহরী, প্রহরী! আদেশ করুন মন্ত্রী মশাই, হুকুম তামিল করি। রাজামশাই গেছেন পড়ে, বদ্যি আনো ডেকে। এই এক্ষুনি এক্ষুনি যাচ্ছি। ভগবান ছাই, অদৃষ্টে কি যে লেখে। একটুখানি ধৈর্য ধরুন, বসুন চুপটি করে। ধৈর্য ধরা সহজ ব্যাপার, ব্যথাতে যাই মরি। ও দেখি দেখি রাজামশাই, করুন খানিক হাতও। এ হে 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 হে, ভেঙেই গেছে একটা গোটা দাঁতও। সেবন করুন ভেষজ খানি, কমবে ব্যথা তরা। ব্যথা না হয় কমবে, তবে লাগবে কি দাঁত জোড়া? ভাঙা দাঁতের জোড়া লাগায় এমন ভেষজ নেই তো। মুখ দেখে যার হলো এমন, দেখছি দায়ী সেই তো। মন্ত্রী মশাই, আনুন খুঁজে, কোন অনামুখ, কে সে? আগে আগে অনেক অনামুকই বাস করে এই দেশে। কেমন করে বলবো আমি, কোন সে বদনখানি? থামুন থামুন, হচ্ছে মনে, আমি কেবল জানি। কি হে গোপাল, এত প্রাতে? পালা শেষে কাল রাতে যাইনি তো বাড়ি, অতিথি নিবাসে ছিলাম। এসো বেলা হলে। তাই হবে মহারাজ। নামটা শুধু ব্যক্ত করুন, পাঠাই প্রহরীকে, বেঁধে নিয়ে আসুক গিয়ে সেই অনামুকটাকে। সে অনামুখ আর কে হবে? গোপাল, মন্ত্রী গোপাল, তাকেই গিয়ে আনুন বেঁধে, চড়বে শুলে কাল। এইবার বেটা ভাঁড়ের পতুই কুল পাবি না কেঁদে। প্রহরী, প্রহরী, এক্ষুনি যাও, গোপালকে আজ সভায় আনো বেঁধে। এক্ষুনি এক্ষুনি যাই। আমায় গিয়ে আনলো বেঁধে, কি বা আমার দোষ? চুপ করে থাক জল ঢোড়া সাপ, করিস নে ফোঁস ফোঁস। আজ সকালেই তোমার অমন চন্দ্র বদন দেখে একখানা দাঁত বেরিয়ে গেছে রাজার মুখের থেকে। তোমার তরে দুর্ঘটনা, শাস্তি তোমার ভুলে। প্রস্তুতি নাও, কালই তোমায় চড়তে হবে শুলে। কিন্তু রাজন, এসব কারণ লেখা তো নেই শাস্ত্রে। আস্তে আস্তে সভাকবি মশাই, কথা বলুন আস্তে। রাজার আদেশ শাস্ত্র সেটাই, আমরা সবাই জানি। এ ব্যাপারে কি অভিমত বলুন তো বিজ্ঞানী? বটে বটে, কি অভিমত জানাই বলুন। সবই তো দিলেন বলে, দাঁত উঠেছে ভাঙার তরে। তবে তেমন হলে তেমন হলে আমার এ দাঁত লাগবে কি আর জোড়া? সেই কথাটাই এতক্ষণ বলছি আগাগোড়া। ছোটবেলায় দাঁত ভাঙলে জানি আবার উঠি। আজ্ঞে হুজুর, গাছে কুড়ি এলে তবেই না ফুল ফোটে। তোমার কথার মুন্ডু মাথা যায় না কিছুই বোঝা। সোজা, ভীষণ সোজা। ফোকলা জায়গায় একটা নকল দাঁত লাগিয়ে নিলে। আমার রাজ্যে আসল সবাই, নকল কোথায় পেলি? না না, আমি কোনো কথা শুনবো না আজকাল। আজ বাদে কাল চড়বে শুলে, মরবে গোপাল ভাঁড়ো। মহারাজের হুকুম আমি নিচ্ছি মাথা পেতে, কালকে না হয় চড়ব শুলে। কিন্তু যেতে যেতে একটা ছোট নিবেদন আজ মহারাজ আপনার কাছে। ঠিক আছে ঠিক আছে,
বলার যদি থাকে কিছু এই বেলা নাও বলি। সে তো ঠিকই, আজকে বাদে কাল তো যাব চলে। সকালবেলায় আমার এমুখ দেখেছিলেন ঠিকই। যা বলবা তাড়াতাড়ি এবার বলো দেখি। মহারাজের আদেশ কি আর অমান্য করা যায়? ঘরেতে তোর কটা মাথা, পাজি হত ছড়া। আমার এমুখ দেখেই রাজার দাঁতটা গেছে খুলে। মানছি এটা ঘোর অপরাধ, চড়বো না হয় শুলে। দাঁতের ব্যথায় বেশি কথা কইতে নারী আজকে, মিথ্যে কেন বিলম্বিত করছো সভার কাজকে? আমায় দেখে ক্ষতি হবে চাই না আমি কারো। আমিও আজ সকালবেলায় মুখ দেখি আপনারও। এ মুখ দেখে মহারাজের দাঁতটা গেছে খুলে। প্রাণটা যাবে ও মুখ দেখে উঠেছিলাম বলে। ব্যথা যাবে কদিন পরে, আসবে ফিরে সুখ। প্রাণ গেলে আর আসবে না আর এমন অনমুখ। তা তো ঠিকই, গোপাল আমার চক্ষু দিল খুলে। ঠিক আছে, এক শর্তে আমার আদেশ নিলাম আমি তুলে। রাজা মশাই, শর্ত বলুন, চলবো মেনে তারে। কাল থেকে আর অমুক যেন দেখি না দরবারে। প্রহরীগণ বাঁধন খোলো, গোপালকে দাও ছেড়ে। ধন্য মহারাজা, আমি মুক্ত হতে পেরে। আদেশ মেনে এখন আমি নিচ্ছি বিদায়। তবে মহারাজের যেমন কথা তেমনই কাজ হবে। সব লোকে কয়ে গোপাল কি ভাঁড় দরবারে। আহা, সব লোকে কয় গোপাল কি ভাঁড় দরবারে। গোপাল বলে ভাঁড়ের কি রূপ। বাবা, গোপাল বলে ভাঁড়ের কি রূপ আছে কেষ্ট নগরে। দেখতে হলে আসুন চলে রাজার দরবারে। যাক বাবা, খুব বেঁচে গেছি। কিন্তু রাজ দরবারে না গিয়ে থাকবো কি করে? উপায় কিছু একটা বের করতেই হবে। কি করা যায়, কি করা যায়? হয়েছে, হয়েছে। দেখি দেখি কোন বেটা কাল আমার দরবারে যাওয়া আটকায়। আসনটা ফাঁকা পড়ে নেই কোনো শব্দ। এতদিনে বেটা ভাঁড় হলো ঠিকই জব্দ। মন্ত্রী, এ সভা থেকে চাঁদ কত দূরে? উত্তর দিতে পারি যদি আসি ঘুরে। বিজ্ঞানী, কেন জানি মনে লাগে ধাঁধা। আমার টপিকস হলে উত্তর বাধা। কেন সদা বেঁকে বসে রাহু আর শনি? জবাব জ্যোতিষী দেবে, আমি বিজ্ঞানী। সভাকবি, আকাশেতে কত তারা আছে? উত্তর পাওয়া যাবে গোপালের কাছে। আমার এসব প্রশ্নগুলো জবাব দেবে আর কে? বৃথাই আমি তাড়িয়ে দিলাম দরবারের ভাঁড়কে। শুনুন শুনুন সবে, বলে রাখি আজ। এই রে, খেপে গেছে দেখি মহারাজ। প্রণাম সকল সুধীজন, প্রণাম মহারাজ। পিছন ফিরে সভায় আসে কার এহেন কাজ? এ কাজ করার একজনই তো আছেন নবদ্বীপে। ধরে আনুন লোকটাকে, আজ মারবো গলা টিপে। রাজার কাছে পিছন ফিরে আসতে কি কেউ পারে? কেউ না পারুক, পারে সব শ্রীযুক্ত গোপাল ভাঁড়ে। বলেন কি সব? গোপালকে তো মুখ দেখানোই বারণ। আগে পিছন ফিরে আসার এটাই আসল কারণ। মুখ দেখানো বারণ ঠিকই, পিছন তো নেই শর্তে। সত্যি গোপাল, তোমার জুড়ি
মেলা কঠিন মর্তে। কেমন করে বাঁচবো আমি এই সভাকে ভুলে? আচ্ছা আচ্ছা, আমার শর্ত আমি নিচ্ছি এখন তুলে। পিছন নাড়া বন্ধ করে সামনে তাকাও তবে। চিরকালই মহারাজের জয় জয়কার হবে। সকল সভাসদকে বলি আর কোনো নেই ভয়। একসাথে সব বলুন এখন মহারাজের জয়। দেখলি তো, বুদ্ধি থাকলে কঠিন সমস্যারও কত সহজ সমাধান হয়। হ্যাঁ গোপাল দাদু, কথামালায় পড়েছি, বুদ্ধি যার বল তার। একদম ঠিক কথা। বুদ্ধি যা বল তা। ঠিক আছে, গল্প তো হলো, এবার তোরা আয়, আমি খানিক বিশ্রাম নিয়ে নি। ঠিক আছে গোপাল দাদু, এই চল সবাই। একেবারে গোপাল সুলভ উত্তর। বৃষ্টি বন্ধ হলো দেখছি। আবার বৃষ্টি আরম্ভ হওয়ার আগেই আপনারা বরং বাড়ি ফিরে যান। সবার কাজ এখানেই আজ আমি শেষ করছি। বলি পথ ছাড়বে নাকি কাল যা করেছিলাম আজও তাই করতে হবে? এই রে বেটা গোপাল ভাঁড় মহারাজ কৃষ্ণচন্দ্রকেও খোল খাইয়ে ছাড়ে, আমি তো কোন ছাড়। কাল নিশ্চয়ই কাউকে জলে ঠেলে ফেলে দিয়ে রাস্তাটা পেরিয়েছিল। না বাবা, দরকার নেই। মানে সরে দাঁড়ানোটাই বুদ্ধিমানের কাজ হবে দেখছি। কি হলো কি? পথ ছাড়বে নাকি? না 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 গোপাল ভাইয়া, আমি নেমে দাঁড়াচ্ছি, তুমি যাও। তা গোপাল ভাইয়া, কাল তুমি কি করেছিলে শুনি? আজ তুমি যেটা করলে সেটাই আগে। হ্যাঁ, আচ্ছা গোপাল দাদু, কদিন আগেও তো তোমার চালা ঘর ছিল, এত তাড়াতাড়ি পাকা বাড়ি কি করে হলো শুনি? হ্যাঁ, সেটা একটা ঘটনা বটে, বুঝলি? হ্যাঁ গোপাল দাদু, আজকে বরং সেটাই শোনাও। শোন, তবে বলি সেই ঘটনাটা, কিংবা দুর্ঘটনাও বলতে পারিস, বুঝলি? একদিন আমি দরবার থেকে ফিরছি, দেখি সবাই দেখছি দালান কোঠা বানিয়ে ফেললো, আর আমার কি না সেই চালাঘর। কিছু একটা করতে হবে, আমিও পাকা বাড়ি হাঁকাবো। কিন্তু কিন্তু পাকা বাড়ি যে করব, কত টাকা কোথায়, কে দেবে টাকা? দেখি একটু চিন্তা ভাবনা করে দেখি। কি গো, এই অবেলায় শুয়ে পড়লে যে? শরীর টরীর খারাপ নাকি? বলি কানের মাথা খেয়েছ নাকি? কি বললুম শুনতে পেলে না? বুদ্ধি খাটাচ্ছি গিন্নি, বুদ্ধি খাটাচ্ছি। থাক 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 থাক, আর বুদ্ধি খাটিয়ে লাভ নেই। একটা মশারি খাটাতে গেলে যে উল্টে পড়ে যায়, সে কিনা বুদ্ধি খাটাবে? আরে বাবা, বুদ্ধি খাটিয়েই তো 2 পয়সা কামাচ্ছি, নইলে 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 কি হতো শুনি? না, তেমন কিছু না, ওই উনুনে হাড়িটা চড়তো না, এই আর কি। যাক, খোকাকে একবার ডেকে দাও তো। খোকাকে? খোকাকে আবার কি দরকার? বেশি কথা না বলে ডাকোই না তুমি বাবু। তোমার ব্যাপার স্যাপার কিছুই বুঝি না বাপু। ওরে ও খোকা, খোকা। আমাকে তুমি ডাকছো বাবা? হ্যাঁ শোন, কাঁচা বাড়ি পাকা করবার একটা মতলব এটেছে, বুঝলি?
তাই নাকি? আমাদের পাকা বাড়ি হবে? হবে রে বাবা, হবে হবে। শোন, কাল তুই শুধু মহারাজকে গিয়ে বলবি, কিরে পারবি তো? পারবো না মানে? আলবাত পারবো, তুমি নিশ্চিন্তে থাকো বাবা। কি ব্যাপার মন্ত্রীমশাই, গোপালের পাত্তা নেই কেন? গোপাল তো কখনো দেরি করে না মহারাজ, কিন্তু আজ কি ব্যাপার খোকা, কাঁদছ কেন? কি হয়েছে? কে তুমি? মহারাজ, আমি গোপাল ভাইয়ের ছেলে। গোপালের ছেলে? কি ব্যাপার, তোমার বাবাও আজ তো অনুপস্থিত দেখছি। কি হয়েছে গোপালের? আগে মহারাজ, আমার বাবার কৃষ্ণ প্রাপ্তি হয়েছে। কৃষ্ণ প্রাপ্তি মানে তো মারা গেছে? সে কি, গতকালই তো। মহারাজ, আমাদের সকলেরই এখন গোপালের বাড়ি যাওয়া উচিত। না না, এই শোকের মধ্যে আমরা গেলে গোপালের স্ত্রী আরো ভেঙে পড়বে। দুঃখ একটু কমলে বরং। তাহলে এখন আমাদের কি করা উচিত মহারাজ? এখন গোপালের ক্রিয়াকর্মের জন্য 1000-5 টাকা ওর ছেলেকেই দিয়ে দিন। যথা আজ্ঞা মহারাজ, আমি খাজাঞ্চি বাবুর থেকে টাকাটা এক্ষুনি এনে দিচ্ছি। মরেও টাকা নিয়ে গেল। হ্যাঁ, চিন্তা করো না খোকা, এখন যৎকিঞ্চিত দিচ্ছি, শ্রাদ্ধের সময় আরো 1000 দেব, কেমন? মহারাজ, মহানুভব। নিন মহারাজ, আপনি নিজে হাতে ওকে টাকাটা দিন। উফ, কতগুলো টাকা! হ্যাঁ, এসো এসো, তোমার বাবা ছিল আমার বন্ধুর মতো। অনেক বিপদ আপদ থেকে গোপালই আমাকে বাঁচিয়েছে। না না, টাকাটা ধরো। ধন্যবাদ মহারাজ, আমি এখন যাই। এসো এসো। আচ্ছা খোকা, এই রাস্তাটাই কি হাসপাতালে গেছে? আপনার কি মাথা খারাপ হয়েছে? রাস্তার কি অসুখ করেছে যে হাসপাতালে যাবে? না 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 না, সে কথা বলছি না, বলছি যে কিচ্ছু বলতে হবে না, আমার তাড়া আছে, আমি চললাম। বাপ কা বেটা। কিরে খোকা, টাকা আনতে পেরেছিস? পারবো না মানে? আমি গেছি আর পারবো না? নাও ধরো 5000, শ্রাদ্ধের সময় আরো 1000 পাওয়া যাবে। বলিস কি রে, 5000? পরে পরে আরো 20? না, তোর বুদ্ধি আছে দেখছি। বুদ্ধি থাকবে না? কার ছেলে দেখতে হবে তো। যাক, তবে তবে এবার বাড়িটা পাকা করা যাবে, হ্যাঁ? কি বলিস? সে আর বলতে। মন্ত্রীমশাই, এবার দুধকে পাঠান, গোপালের বাড়ির সব সংবাদ নিয়ে আসুক। যথা আজ্ঞা মহারাজ। রাজদূত, আজ্ঞা করুন মহামন্ত্রী। এক্ষুনি গোপালের বাড়ি যাও, সব সংবাদ নিয়ে এসো। যথা আজ্ঞা মহামন্ত্রী। দেখো বেশি দেরি যেন না হয়, মহারাজ খুবই চিন্তিত, তোমার সংবাদের অপেক্ষায় রইলেন। না না, দেরি হবে না, আমি যাব আর আসবো। গোপাল নেই, দরবারটা যেন শ্মশানপুরী। মহামন্ত্রী, আপনি গোপালের মতো কোনো চতুর ব্যক্তির খোঁজ করুন, যে বুদ্ধি বলে গোপালের আসনটা পূর্ণ করবে। আপনার আদেশ শিরোধার্য মহারাজ, আমি কিছুদিনের মধ্যেই তার বন্দোবস্ত করব। প্রণাম মহারাজ। কি সংবাদ দূত? গোপালের অন্ত্যেষ্টি
ভালোভাবে হয়েছে তো? অন্ত্যেষ্টি? জ্যান্ত মানুষের আবার অন্ত্যেষ্টি হয় নাকি মহারাজ? জ্যান্ত মানুষ? বলো কি? গোপাল বেঁচে আছে? হ্যাঁ জ্যান্ত। গোপাল দাদা বেঁচে তো আছেই, একেবারে বহাল তবিয়াতে